নমস্কার সকলকেই। আমাদের প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মোলের ধারণা। ক্লাস 9-এর অন্তর্ভুক্ত এটা। তো মোলের ধারণা, মোল কি? প্রথমে জানতে হয় মোল কি। দেখো, মোল জানতে হলে আমরা একটা সাধারণ উদাহরণ থেকে আসব যে 1 ডজন বলতে আমরা কি বুঝি। 1 ডজন মানে হচ্ছে 12টা। সেটা 12টা আপেলই থাকুক, 12টা কলাই থাকুক, একসঙ্গে যদি থাকে সেটা, তাহলে তাকে কিন্তু আমরা 1 ডজন বলে থাকি। তাহলে মোলটাও কিন্তু আমরা রসায়নের ক্ষেত্রে পদার্থের পরিমাণ বোঝানোর জন্যই ব্যবহার করে থাকি। তো মোল বলতে বোঝায় সেই সকল পদার্থ পরিমাণটা যার মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক উপাদান কণিকা বর্তমান। তো নির্দিষ্ট সংখ্যক কি না, তার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এবার উপাদান কণিকা মানে সেটা হতে পারে পরমাণু, হতে পারে অণু, হতে পারে আয়ন, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তো দেখো, মোল হচ্ছে পদার্থের পরিমাণ। সেই পরিমাণটাকে বোঝাবে যার মধ্যে কতগুলো উপাদান কণিকা বর্তমান থাকবে। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা বর্তমান। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমাদের 1 নম্বরের প্রশ্নে থেকে থাকে, তাহলে সেটা বলতে হবে 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক বা অ্যাভোগাড্রো সংখ্যার মান। তো মোলের ধারণা সম্পর্কে বিশদে জানতে হলে তার আগে আমাদের কতগুলো টার্ম আগে জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে পারমাণবিক ভর প্রথমত, দ্বিতীয়ত মোলার ভর, আর তৃতীয়ত হচ্ছে আণবিক ভর। তো পারমাণবিক ভর, দেখো এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে পারমাণবিক ভর, মানে পরমাণু সংক্রান্ত একটা ব্যাপার। তো পারমাণবিক ভর আমরা যদি ইন জেনারেল কথাবার্তা বলি, তাহলে একটা পরমাণুর ভরকে বোঝায় পারমাণবিক ভর বলতে। যেমন আমি যদি বলি নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 AMU। এটা ধারণাতে পরে আসছি আমরা। সাপোজ তোমরা ধরো বললাম নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 AMU, তার মানে একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত না 14 AMU। AMU কথাটার পুরোটা হলো অ্যাটমিক মাস ইউনিট। এটা নিয়ে একটু পরে আমি আলোচনা করব। তার আগে আমরা এখানের কতগুলো টার্ম সম্পর্কে জেনে নিই। তাহলে পারমাণবিক ভর মানে বললাম ইন জেনারেল একটি পরমাণুর ভরকে বোঝায়। এবার বলছি মোলার ভর। মোলার ভর, দেখো এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে মোলার ভর, মানে মোলার বলতে মোল সংক্রান্ত ধারণা। তাহলে 1 মোল যে কোনো পদার্থের ভরকেই আমরা সংক্ষেপে বলতে পারি মোলার ভর। তো 1 মোল পদার্থ মানে কি? 1 মোল পদার্থ মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকার যেটা ভর, সেটাও মোলার ভর, এভাবেও কেউ বলতে পারে। তো মোলার ভরটা দেখো 2 ধরনের হয়। কি? বেসিক্যালি গ্রাম পারমাণবিক ভর একটা, আর একটা হচ্ছে গ্রাম আণবিক ভর। তো গ্রাম পারমাণবিক ভর এটা বলার জন্য দেখো, সাপোজ আমি অক্সিজেন পরমাণুর কথা বলছি, তাহলে গ্রাম পারমাণবিক ভর মানে পারমাণবিক ভরটাকে যখন গ্রামে প্রকাশ করা হবে সেটা তখন হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16 AMU।
এবার যখন এর গ্রাম পারমাণবিক ভরের কথা বলবো, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর, শুধু ইউনিটটা AMU এর জায়গায় শুধু চেঞ্জ হয়ে যাবে, ম্যাগনিটিউড যে ভ্যালুটা সেটা 16ই থাকবে, 16 AMU এর জায়গায় হয়ে যাবে 16 গ্রাম। ঠিক আছে, তাহলে গ্রাম পারমাণবিক ভর হলো 16 গ্রাম হলো। তাহলে পারমাণবিক ভর মানে এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, গ্রাম পারমাণবিক ভর মানে পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। সিমিলারলি যদি গ্রাম আণবিক ভরের কথা বলি তাহলে এটা আমরা অণুর ক্ষেত্রে প্রযোজ্য বলতে পারি। তাহলে আণবিক ভরটাকে যখন গ্রামে প্রকাশ করা হবে তখন সেটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। আর আণবিক ভর বলতে বোঝায় হচ্ছে একটা অণুর ভর। যেমন সাপোজ আমি যদি বলি H2O, H2O হচ্ছে একটা অণু, ঠিক আছে, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত একটা অণু। তাহলে এর আণবিক ভর হয়ে থাকে 18 AMU। তাহলে H2 এর গ্রাম আণবিক ভর কি হবে না গ্রামে প্রকাশিত ভর, ইউনিটটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা একই থাকবে। তাহলে গ্রাম আণবিক ভর 18 গ্রাম হলো। আর আণবিক ভর তো তাহলে আমরা বলেই দিলাম গ্রাম আণবিক ভরের কথা বলতে যে সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি একটি অণুর ভর। একটি অণুর ভরকেই তাহলে আমরা সংক্ষেপে বলে থাকি আণবিক ভর। তাহলে আমরা দেখলাম মোলার ভর কি, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে দেখলাম। এবার দেখো তোমাদের একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে কার ক্ষেত্রে আমরা বলবো আণবিক ভর, কার ক্ষেত্রে বলবো পারমাণবিক ভর। ধরো তোমরা দেখবে যে নাইট্রোজেন, ব্র্যাকেটে নাইট্রোজেন পরমাণুর সংকেত দেওয়া আছে, তো এর ভরটা কোনো কোনো জায়গায় লেখা আছে 14 AMU আর কোনো কোনো জায়গায় লেখা থাকবে 14 গ্রাম। তো ইউনিটটা দেখে তোমাদের ঘাবড়ানো চলবে না, তার কারণটা আমি বলে রাখি। আমি দু রকম ভর বলেছি, একটা হচ্ছে পারমাণবিক ভর শুধুমাত্র, আর একটা বলেছি গ্রাম পারমাণবিক ভর। তাহলে যেখানে 14 গ্রাম লেখা আছে তাহলে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, আর যদি লেখা থাকে 14 AMU তাহলে বুঝতে হবে সেটা নাইট্রোজেনের পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে সিমিলারলি অক্সিজেন পরমাণুর ভর লেখা থাকতে পারে 16 AMU, কোনো জায়গায় 16 গ্রাম লেখা থাকবে। তাহলে যেখানে গ্রাম ইউনিটটা থাকবে সেটা হয়ে যাবে তার গ্রাম পারমাণবিক ভর, আর যেখানে AMU ইউনিটটা থাকবে সেটা হবে তার শুধুমাত্র পারমাণবিক ভর। এবার জলের কথায় আসি, জল হচ্ছে H2O, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অণু। তাহলে এর ক্ষেত্রে কোন কথাটা প্রযোজ্য হবে, আণবিক ভর, গ্রাম আণবিক ভর এর জন্য আসবে, নিশ্চয়ই পারমাণবিক ভর আসবে না, এর জন্য আসবে আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে সিমিলারলি এই জিনিসটাও তোমরা লক্ষ্য করে থাকবে যে জল অণুর ভরটা লেখা আছে কোনো জায়গায় 18 AMU, তার মানে তোমাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে আণবিক ভরের কথা বলা হচ্ছে, শুধু আণবিক ভর। আর যেখানে লেখা থাকবে 18 গ্রাম সেটা হচ্ছে তার গ্রাম আণবিক ভর, মানে গ্রামে প্রকাশিত ভর। সেরকম জল ছাড়াও CO2 হতে পারে, যেটা হচ্ছে তোমার একটা অণু, এছাড়াও হতে পারে SO2 হতে পারে, ঠিক আছে। তো এছাড়াও কি হতে পারে, N2 হতে পারে, O2 হতে পারে, এগুলো হচ্ছে সব হচ্ছে অণু। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, এগুলো সব হচ্ছে অণু। তাহলে এগুলোর ক্ষেত্রে থাকবে তাদের গ্রাম আণবিক ভর বা আণবিক ভর, ঠিক আছে। এবার দেখো আমরা যে পরমাণু ও অণুর ভর AMU ইউনিটে বলছি, তার পুরো কথাটা আমি বললাম অ্যাটমিক মাস ইউনিট, বা সংক্ষেপে একে ইউও বলা হয়ে থাকে। তো পরমাণু অণুর ভর খুবই কম, ঠিক আছে। তো খুব কম হওয়ার জন্য কি এর ভরটাকে আমরা গ্রাম বা কিলোগ্রাম এর কোনো ইউনিটেই প্রকাশ করি না, কারণ এত কম ভ্যালু। তার জন্য বেসিক্যালি পরমাণুর ভর
বা অণুর ভর বলতে হলে আমাদের এএমইউ ইউনিটটাই ব্যবহার করতে হয়। তো তার সাথে একটা কিলোগ্রামের সম্পর্ক রয়েছে। 1 AMU সমান হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি, ঠিক আছে। আর 1 AMUটা কি না, বেসিক্যালি একটা কার্বনের আইসোটোপ আছে, আমরা জানি যে C12, আর তার তো অ্যাটমিক নাম্বার আমরা জানি 6, তার মানে C612। এই আইসোটোপের যেটা ভর, তার ভরের 1/12 অংশের সমান হচ্ছে 1 AMU এর ভর। তাহলে কি বললাম, বোঝা গেল? এবার আমরা বলে দিচ্ছি পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে একটা পরমাণুর ভর, কিন্তু সায়েন্টিফিক সংজ্ঞাগুলো তো আর এরকম হয় না, তাদের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো পারমাণবিক ভরের সংজ্ঞাটা তারা কিভাবে দিয়েছিলেন সেটা নিয়ে আমরা আসবো। আণবিক ভরও আমরা বলে দিচ্ছি, যেমন সংক্ষেপে একটা অণুর ভর, কিন্তু কোনো সংজ্ঞাই এরকমভাবে আসে না, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকে, সায়েন্টিফিক সংজ্ঞা। সেই সংজ্ঞাগুলোর কথা আমরা এবার জানব। পারমাণবিক ভর কি আর আণবিক ভর কি, আর পারমাণবিক ভর বা আণবিক ভর এগুলোর যে ইউনিট আমরা বলছি এএমইউ, এর কোনো ইউনিট থাকবে কি না সেই ব্যাপারটা নিয়েও আমরা এবার আলোচনা করব। এবার আমরা আণবিক ভর ও পারমাণবিক ভরের যে সংজ্ঞা সায়েন্টিফিক, সেই সংজ্ঞা সম্পর্কে জানব। পারমাণবিক ভর বা আণবিক ভর কোনো মৌল বা যৌগের যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, যাকে হোক স্ট্যান্ডার্ড ধরে নিয়ে তার সাপেক্ষে কিন্তু আণবিক ভর বা পারমাণবিক ভর নির্ণয় করা হয়। এবার এই স্ট্যান্ডার্ডটা কোনো বিজ্ঞানীরা কার্বনকে ধরে বলে, কোনো বিজ্ঞানীরা অক্সিজেনকে ধরে বলে, ঠিক আছে। তো বেশিরভাগ বিজ্ঞানীরাই কিন্তু কার্বনকে ধরেই সংজ্ঞাটা বলে, আমিও সেই রকম কার্বনকে ধরেই সংজ্ঞাটা বলবো। কার্বন স্কেল অনুযায়ী পারমাণবিক ভরের সংজ্ঞা কি হয় দেখো, মৌলের পারমাণবিক ভর সমান হয় মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 × একটি C12 পরমাণুর ভর। তার মানে এটাকে যদি আমরা কথায় বলি তাহলে কি বলবো, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর মানে C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর হলো। তো দেখো, আমরা পারমাণবিক ভর যখন বলেছি তখন এএমইউ ইউনিটটা ব্যবহার করেছি, কিন্তু আদেও কি পারমাণবিক ভরের কোনো ইউনিট থাকবে সেটা এখান থেকে আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি পরমাণু বা অণুর যে প্রকৃত ভর হয় সেটার ইউনিট থাকে, এএমইউ ইউনিট হয় বেসিক্যালি, কিন্তু যেটা পারমাণবিক ভর সেটা হচ্ছে একটা সংখ্যা মাত্র, ঠিক আছে, এর কোনো ইউনিট হয় না। তার কারণটা দেখে নাও, মৌলের একটি পরমাণুর ভর এটা হচ্ছে মৌলের প্রকৃত ভর, তাহলে এর ইউনিটটা হবে তোমার এএমইউ, ঠিক আছে। যদি এএমইউ ইউনিটে বলি, এটা হবে এএমইউ। আর একটি কার্বন পরমাণুর ভর মানে কার্বন C12 পরমাণুর প্রকৃত ভর, ঠিক আছে, তাহলে এটার ইউনিটও হবে এএমইউ। তাহলে দুটোই ইউনিটই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পারমাণবিক ভর সেটা কিন্তু হচ্ছে ইউনিটলেস, মানে এর কোনো ইউনিট থাকে না। কার ইউনিট থাকে? এএমইউ ইউনিটটা কার না, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বা কোনো একটা অণুর প্রকৃত ভর, সেটার কিন্তু ইউনিট হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট হলো। এবার জানবো মৌল বা যৌগের আণবিক ভর কি। তাহলে অণুটা মৌলও হতে পারে বা যৌগও হতে পারে, তার জন্য মৌল বা যৌগের আণবিক ভরের সংজ্ঞাটা দেখো, মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর, C12 পরমাণুর ভর, ঠিক আছে। তো এটাকে যদি কথায় বলি কীরকমভাবে বলবো, কোনো একটি মৌল বা যৌগের একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর ভর দ্যাট ইজ C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই মৌলের বা যৌগের আণবিক ভর। তাহলে এক্ষেত্রেও দেখব যে মৌল বা যৌগের অণুর ভর আমরা প্রকাশ যদি করি এএমইউ ইউনিটে, আর এখানে আছে কার্বন পরমাণুর ভর মানে কার্বন পরমাণুর প্রকৃত ভর, তাহলে এটারও ইউনিট হবে এএমইউ। তাহলে দুটো ইউনিট উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আণবিক ভরেরও কিন্তু কোনো একক থাকবে না, এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। কিন্তু যখন আমরা গ্রাম আণবিক ভরের কথা বলবো তখন তার ইউনিট থাকবে, গ্রামে প্রকাশিত ভর, তাহলে তার ইউনিট কি হবে? গ্রাম,
ঠিক আছে, এই কনসেপশনটা তোমরা ক্লিয়ার করে নাও। আর পারমাণবিক ভর আর পারমাণবিক ক্রমাঙ্ক এই দুটো ব্যাপারে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। পারমাণবিক ক্রমাঙ্ক দেখবে তোমাদের পরমাণুর গঠন পড়ানোর সময় আমি বলেছি, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকবে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভর কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আর যে ব্যাপারটা বললাম যে পরমাণুর প্রকৃত ভর থাকে, প্রকৃত ভরের ইউনিট হচ্ছে এএমইউ হলো, আর অণুর প্রকৃত ভরের ইউনিটও এএমইউ এককেই প্রকাশ করে থাকি। কিন্তু যেটা মৌল বা যৌগের আণবিক ভর বলো বা মৌলের পারমাণবিক ভরের কথা বলো, সেটা হচ্ছে দুটো ভরের রেশিও, তার মানে সেক্ষেত্রে কিন্তু কোনো ইউনিট থাকছে না। তাহলে মৌলের পারমাণবিক ভর বা আণবিক ভর হচ্ছে ইউনিটলেস, এটা থাকে। যে একটা এককবিহীন রাশির নাম লেখো, তখন তোমাদের লিখতে হবে মৌলের পারমাণবিক ভর বা কোনো মৌল বা যৌগের আণবিক ভর, এটা কিন্তু একটা এককবিহীন রাশি। তাহলে পারমাণবিক ভরের সংজ্ঞা জানলাম, আণবিক ভরের সংখ্যা জানলাম। এরপর তোমাদের কোশ্চেন থাকে প্রায়ই যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14.0067 বলতে কি বোঝো? তখন তোমরা কি বলবে না, একটি নাইট্রোজেন পরমাণুর ভর একটি কার্বন পরমাণু, যেটা হচ্ছে তোমার C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 14.0067 গুণ ভারী। তাহলে পারমাণবিক ভরের যদি কেউ সংজ্ঞাটা জানে, সেখান থেকে কিন্তু সহজেই বলে দেওয়া যাবে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14.0067 বলতে কি বোঝায়, ঠিক আছে। আর আমি তোমাদের বললাম যে আমি কার্বন স্কেল ধরেই বেসিক্যালি আণবিক ভর ও পারমাণবিক ভরের সংজ্ঞাগুলো বললাম। তোমাদের বইয়ে থাকতে পারে নাইট্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, ঠিক আছে, হাইড্রোজেন স্কেল অনুযায়ী কিন্তু পারমাণবিক ভর ও আণবিক ভরের সংজ্ঞাগুলো দেওয়া থাকতে পারে। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী বা মোস্ট অফ দ্য পিপল তারা কিন্তু কার্বন স্কেল ধরেই সংজ্ঞাগুলো দিয়ে থাকেন আণবিক ভর ও পারমাণবিক ভরের। এবার দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ভরের মান, যেটা তোমাদের মনে রাখতে হবে, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এক হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে 4 পারমাণবিক ভর, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 10, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লুরিনের 19, নিয়নের 20, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 25, ফসফরাসের 31, সালফারের হচ্ছে 32, ক্লোরিনের 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম হচ্ছে 52, ম্যাঙ্গানিজ হচ্ছে 55, আয়রন হচ্ছে 56, কপার হচ্ছে 63.5 আর সিলভার হচ্ছে 108। এগুলোর গুরুত্ব কোথায়? তুমি যখন আণবিক ভর কোনো একটা যৌগের নির্ণয় করতে যাবে, তখন কিন্তু তোমাদের পারমাণবিক ভরটা লাগবে। এবার কিছু কিছু পারমাণবিক ভর দেওয়া থাকতে পারে তোমাদের আণবিক ভর ক্যালকুলেশনের জন্য, আবার অনেক ক্ষেত্রে দেওয়া নাও থাকতে পারে। যে কারণেই বলছি তোমরা যতটা সম্ভব এগুলো কিন্তু মনে রাখবে। আর দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর লিখেছি 1, এখানে কিন্তু কোনো ইউনিট দিইনি। অ্যাকচুয়ালি পারমাণবিক ভরের কোনো ইউনিট থাকে না, আমি আগেই বললাম। যেটা থাকে সেটা হচ্ছে পরমাণুর প্রকৃত ভরের ইউনিট থাকে, যেটা হচ্ছে এএমইউ। পরমাণু বা অণুর প্রকৃত ভরের ইউনিটটা হচ্ছে এএমইউ। এবার আমরা একের পর এক মৌলের আণবিক ভর নির্ণয় জানবো, তারপরে আমরা যৌগের আণবিক ভর নির্ণয় জানবো, ঠিক আছে। প্রথমে দেখি মৌলের আণবিক ভর কি করে নির্ণয় করতে হয়। এবার মৌল কিরকম থাকতে পারে? এক পরমাণুক মৌল হতে পারে, সেটা হতে পারে দ্বিপরমাণুক মৌল, ত্রিপরমাণুক মৌল হতে পারে, ঠিক আছে। 4টা পরমাণু বিশিষ্ট কোনো একটা মৌল হতে পারে, ঠিক আছে। তো এবার দেখো এক পরমাণুক মৌল যেমন হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আণবিক ভর কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে আণবিক ভর হবে সোডিয়ামের পারমাণবিক ভর যেটা, সেটাই হবে তার আণবিক ভর, ঠিক আছে, 23। তার কারণ হচ্ছে এটা অনলি সোডিয়াম, ঠিক আছে, Na একটি পরমাণু রয়েছে, তার জন্য মৌলের আণবিক ভর এক্ষেত্রে এক পরমাণু মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক ভরের সমান। সেটা কত না 23 হলো।
এবার দ্বিপরমাণুক মৌল কি? দ্বিপরমাণুক মৌল হচ্ছে দেখো N2Cl2O2, দুটো করে পরমাণু নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আণবিক ভর কি হবে? 2 ইন্টু উক্ত মৌলের পারমাণবিক ভর। যদি আমরা ক্লোরিন উদাহরণটা নিই, ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে তাহলে এর আণবিক ভর কি হবে? Cl2, এর আণবিক ভর হবে 2 ইন্টু ক্লোরিনের পারমাণবিক ভর, ঠিক আছে। তো দেখো তাহলে সেটা কি, ক্লোরিনের পারমাণবিক ভর আমরা দেখেছি আগের ডাটা থেকে 35.5, তাহলে এক্ষেত্রে হবে 2 ইন্টু 35.5 মানে 71। এবার ত্রিপরমাণুক মৌল যেমন হচ্ছে ওজোন O3, এর আণবিক ভর সিমিলারলি একই রকম হবে 3 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে সেটা কি হবে? অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, তার জন্য একবারই লিখে দিয়েছি 3 ইন্টু 16 সমান হচ্ছে 48। এবারে 4টা পরমাণু বিশিষ্ট মৌল থাকতে পারে, যেমন হচ্ছে ফসফরাস, ঠিক আছে, তার ক্ষেত্রে 4 ইন্টু ফসফরাসের পারমাণবিক ভর হবে, ঠিক আছে, দ্যাট ইজ ফসফরাসের একটি পরমাণুর ভর। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলে দিতে পারবো তার আণবিক ভর কি হবে। হলো, এবার আমরা যৌগের আণবিক ভর নির্ণয় করব, সেটা দেখবো। এবার আমরা দেখবো যৌগের আণবিক ভর কি করে নির্ণয় করা হয়। দেখো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা হচ্ছে একটা যৌগ, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে এর সংকেত কি। ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে CaCO3। কোনো কোনো ক্ষেত্রে এটা প্রোভাইড করা থাকে, আবার কিছু ক্ষেত্রে তোমাকে মনেও রাখতে হয়, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে CaCO3। এর আণবিক ভর যখন নির্ণয় করব, দেখো তাহলে ক্যালসিয়ামের একটা পরমাণু আছে, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত হয়? 40 ইন্টু 1। কার্বন কটা আছে? একটা পরমাণু, তাহলে কার্বনের পারমাণবিক ভর হয় 12, তাহলে 12 ইন্টু 1 প্লাস দেখো অক্সিজেন কটা আছে? 3টা, অক্সিজেনের 3টা পরমাণু আছে, তাহলে এর পারমাণবিক ভর হয় 16 ইন্টু 3। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে 100। তাহলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হয় 100, ঠিক আছে। এবারে যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সংকেতটা কি? CaOH2। এর আণবিক ভর কি করে নির্ণয় করবে? দেখো এখানেও ক্যালসিয়াম আছে একটা, তাহলে 40 ক্যালসিয়ামের পারমাণবিক ভর ইন্টু 1, একটা আছে যেহেতু, আর দেখো দুটো OH আছে তার জন্য +2 ইন্টু, তাহলে OH এর মধ্যে আছে একটা অক্সিজেন পরমাণু আর একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তাহলে অক্সিজেনের হয় 16 আর হাইড্রোজেনের জন্য 1, তাহলে টোটাল আমরা পেয়ে যাবো, এটা যদি ক্যালকুলেশন করি 74 হলো। এবার দেখো ব্লু ভিট্রিয়ল যেটা আমরা জানি সেটা হচ্ছে কপার সালফেট, কিন্তু শুধু কপার সালফেট নয়, এর সাথে জলীয় পার্ট একটা যুক্ত থাকে, সেটা কি না 5H2O, 5 অণু জল কিন্তু এর সাথে যুক্ত হয়ে ব্লু ভিট্রিয়ল গঠন করে। তাহলে ব্লু ভিট্রিয়লের যদি আণবিক ভর তোমাকে বলতে বলে, তাহলে তোমাকে কিন্তু পুরোটা নিয়ে পরে এর আণবিক ভরটা ক্যালকুলেশন করতে হবে। শুধুমাত্র যদি CuSO4 এর আণবিক ভরটা কেউ ক্যালকুলেশন করে দেয় তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে, কারণ এই CuSO4 এর সাথে কিন্তু 5 অণু জলটাও যুক্ত থাকে। তাহলে টোটালটা নিয়ে তোমার ব্লু ভিট্রিয়লের আণবিক ভরটা ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রথমে তাহলে CuSO4 এর ক্ষেত্রে করেছি, কপারের জন্য পেয়েছি 63.5, একটা আছে তার জন্য ইন্টু 1, সালফার আছে একটা, তাহলে 32 ইন্টু 1, আর অক্সিজেন আছে দেখো 4টা, তার জন্য +16 ইন্টু 4 প্লাস 5 অণু জল, তাহলে 5 অণুর জন্য 5 ইন্টু দেখো এখানে আছে দুটো হাইড্রোজেন, তাহলে 1 ইন্টু 2, ঠিক আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ঠিক আছে, আর অক্সিজেনের জন্য হচ্ছে একটা আছে 16 ইন্টু 1, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে পেয়ে যাবে 249.5, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা মৌল বা যৌগের আণবিক ভর নির্ণয় করতে পারি। প্রসঙ্গত একটা কথা বলে রাখি তোমাদের, যে পারমাণবিক ভর এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1 ধরছি, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল হয়, দেখবে তোমাদের যদি বইয়ে লেখা থাকে 1.008, ঠিক আছে, কিন্তু ওই যে 008%টা কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আনি না, জটিলতা বাড়ানোর জন্য, ঠিক আছে। তো তার জন্য বেসিক্যালি আমরা 1ই ধরি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যৌগের আণবিক ভর নির্ণয় করা যায়। পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক প্রশ্নাবলী, মৌল সংক্রান্ত এগুলো আলোচনা করব। তাহলে সেই সংক্রান্ত যদি ভিডিও তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ।